শুভেচ্ছা। স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে 24টি পরিকল্পনা। কমিশনের সচিব আক্তার আহমেদ আজ জানান 15 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে সংলাপ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচিব। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সকালে ছাত্র দল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রচার চালিয়েছে। আদর্শ ক্যাম্পাস উপহার দিতে 10 দফা ইশতেহার দিয়েছে ছাত্র দল সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল। এবং সারা দেশের সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে গতকাল থেকে দেশের অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের একাংশ। এদিকে এই সমস্যার সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত রোডম্যাপে 24টি বিষয়ে 260টি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। দেড় দশক পর আবার গুরুত্ব পেয়েছে নির্বাচনী রোডম্যাপ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের জনাকীর্ণ মিডিয়া সেন্টারে বহু প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিব। 21 পৃষ্ঠার এই রোডম্যাপে বিবিধ সহ 24টি বিষয়ে মোট 260টি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে 24টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। অংশীজনের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রকাশ, নির্বাচনী আইন বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় এলাকার সীমানা চূড়ান্তকরণ, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম সহ 24টি বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা ঘোষণা করে সচিব জানান, এই নকশাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব। এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না। এটা নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। বলছে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। রোডম্যাপে ঘোষিত কর্মপরিকল্পনায় কিছু কাজ একটির উপর আরেকটি নির্ভরশীল। যেমন সংলাপ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। কিছু কাজ এখনই শুরু করা যাবে না, অপেক্ষা করতে হবে তফসিল পর্যন্ত। কাজের পরিমাণ বিপুল হলেও সময় মতন শেষ করতে সমস্যা হবে না, জানান ইসি সচিব। প্রবাসীদের ভোট দেবার সুবিধার্থে তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত 60 দিনের ব্যবধান রাখা হয়েছে। এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। সচিব জানিয়েছেন, এই কমিশন ভোটের উৎসব মুখর পরিবেশ তৈরি করবে, যেন মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে উৎসাহিত হয়। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে কিনা এটা নিয়ে যে সন্দেহ ছিল, আজকের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে তা দূর হলো। এখন থেকে নির্বাচন কমিশনের প্রতিটি কাজ হবে সময় মেনে। এই কাজ ঠিক মতন এগোচ্ছে কিনা তা সাধারণ জনগণ জানতে পারবেন গণমাধ্যমের চোখে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। আরও জানাচ্ছেন নুরুন নাহার বুইলি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাছরাঙা সহ কয়েকটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি খুব খুশি, তারা কি দিচ্ছেন সেটা দেখলে আরো ভালো হলে আরো খুশি হব। ইটস দ্য অনলি ওয়ে আউট
যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। তবে নির্বাচনে বাধা দেয়া কিংবা বর্জনের হুমকি সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, যারা এমন হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এবার যদি নির্বাচনে না আসেন, আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না, তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। এবার নট এ ডেমোক্রেট, আপনি ডেমোক্রেসিতে বিশ্বাসই করেন না। সুতরাং এটা নিয়ে কোনো আমরা দুশ্চিন্তা করি না। নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেদিকে খেয়াল রাখতে সরকারকেও পরামর্শ দেন তিনি। দুইজন বৈষম্য বিরোধী নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা সাহেবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। সরকারের ভেতরের কারা গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় চায় না এমন প্রশ্নের উত্তর খোলাসা না করলেও তিনি বলেন, একটি অংশ আছে যারা গণতন্ত্রের উত্তরণের পথ প্রলম্বিত করতে চায়। এটা খুব খোলামেলা আমি বলতে পারবো না, বলাটা সঙ্গত হবে না বর্তমান প্রেক্ষিতে। তবে এটা সত্যি যে একটা অংশ আছে যারা আপনার নির্বাচনকে ডিলে করার চেষ্টা করছে। বিএনপি বর্তমান সরকারকে আগেও সহযোগিতা করছে, সামনেও করবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। তৃতীয় দিনে জমজমাট ডাকসুর নির্বাচনী প্রচার। আদর্শ ক্যাম্পাস উপহার দিতে 10 দফা ইশতেহার দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। মাহমুদ কমলের রিপোর্ট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদি ভুইয়াকে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। দুজনেই বলছিলেন, এবারের ডাকসু নির্বাচনের এটি সবচেয়ে বড় সৌন্দর্য। আদর্শ যাই হোক, অবস্থান সৌহার্দ্যপূর্ণ। আমাদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে এবং সহমত আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমরা যে এক্সাম্পল সেট করতেছি, এটা পরবর্তীতে বাংলাদেশের এক্সাম্পল হবে। বাংলাদেশে এই ধরনের গণতন্ত্র চর্চা হবে, আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের এক একজন এক এক এজেন্ডা থাকবে, কিন্তু আমরা বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা সবাই একসাথে কাজ করব। শিক্ষার্থীদের মধ্যেও তার ছাপ। অনেকে বলছেন, যোগ্য প্রার্থী বাছাইয়ে পড়েছেন সমস্যায়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে নানা প্রতিশ্রুতির ভিড়ে তাকেই বাছাই করবেন যিনি তা বাস্তবায়নে সক্ষমতা রাখবেন। 39,000 ভোটারদের হয়তো কিছুটা ব্যাক পেতে হবে যে আমি কাকে রেখে কাকে ভোট দেব। এবং আমি মনে করি সবাই খুবই ভালো যোগ্য। যে শিক্ষার্থীদের জন্য কথা বলবে, যে শিক্ষার্থীদের জন্য প্রশাসনের সাথে বার্গেইন করতে পারবে, আমি অবশ্যই সেই প্রার্থীকে ভোট দেব। সবার ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, এই জিনিসটা বজায় থাকবে এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন হবে। প্রচারের তৃতীয় দিনে আজ বটতলায় 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী জানান, প্রতিশ্রুতি নয়, আদর্শ ক্যাম্পাস উপহার দিতে চায় তার প্যানেল। সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপেক্ষতা হারিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। যারা এখানে আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে কোনো ধরনের শায়েস্তা করে নাই। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যে সেই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। ফেস্টুন এবং ব্যানার, কালারফুল যত কিছু ছিল সেরকম কোনো কিছু নেই। আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের জন্য কেউ সেরকম কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর যুক্ত হওয়ার সুযোগ নেই বলে যে বিবৃতি দিয়েছে আইএসপিআর, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রধান জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ঢাবি প্রশাসনের কাছে যে কোনো সংস্থার সহযোগিতা চাইতে পারেন তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গতকালের কর্মসূচির ধারাবাহিকতায় 3 দফা দাবিতে দেশের অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে তাদের দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ করতে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। 3 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চুয়েটের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে।
দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভিন্ন চিত্র দেখা যায় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে। এখানকার শিক্ষার্থীরা 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও ল্যাব, ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে। একই রকম ঘটে গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটেও। আমাদের এই যৌক্তিক 3 দফা দাবি আমরা দেখেছি, আমরা যখন এই 3 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো, তাদের সাথে বসে এগুলো অনেক আগে আপনারা মিটিয়ে নিতে পারতেন। তাদেরকে আজকে কেন রাস্তায় নামতে হলো? তাদেরকে যেন আর একটা দিনও রাস্তায় থাকতে না হয়, আপনারা অনুগ্রহ করে তাদের দাবি মেনে নেবেন। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ করার লক্ষ্যে বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে জানানো হয় সমস্যা সমাধানে 14 সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবে এবং সেই মোতাবেক আমরা আগাবো। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানে সরকার গঠিত কমিটি নিয়ে আপত্তি তোলে প্রকৌশল অধিকার আন্দোলন। জানায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। আমরা বলেছিলাম যে কমিটির সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে, আমরা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেছেন এটাকে কোঅর্ড করে নেবেন, মোর ভায়াবল যেন একটা কমিটি করা যায় সেই দিকে ওনারা হাঁটবেন। নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। এদিকে তাদের আরেকটি অংশ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। কার্যক্রম না থাকায় চিলাহাটি, দৌলতগঞ্জ এবং তেগামুখ এই 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশের খসড়ায়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আরও জানানো হয়, চলতি বছরের প্রথম 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে $665 মিলিয়ন বিদেশি এবং $85 মিলিয়ন যৌথ বিনিয়োগের। এর মধ্যে 18% বিনিয়োগ প্রস্তাব চূড়ান্ত হয়েছে। দেশের জন্য হুমকির কারণ এবং আত্মরক্ষার্থে বাধ্য হয়ে সীমান্তে গুলি চালানো হয় বলে দাবি করেছে বিএসএফের মহাপরিচালক। তবে নিরস্ত্র মানুষ কিভাবে হুমকি হতে পারে সেই প্রশ্ন রেখে সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করতে বিএসএফকে আহ্বান জানিয়েছে বিজিবি মহাপরিচালক। গত 1 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে 2500-এরও বেশি বাংলাদেশি আটক, 2000 জনকে পুশ ইন এবং তাদের ভাষায় অনুপ্রবেশকারী 550 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত। এটি সহ দুই দেশের সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয় ঢাকায় বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী সীমান্ত সম্মেলনে। আলোচনার ফলাফল জানাতেই এই সাংবাদিক সম্মেলন। সীমান্তে হত্যা প্রসঙ্গে বিএসএফের মহাপরিচালক বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে এর সাথে দ্বিমত পোষণ করেন বিজিবির মহাপরিচালক। 35 BSF personnel were grievously injured in the first 6 months of this year alone. BSF personnel fires only and only as a last resort in the face of imminent threat to his life in self-defense, irrespective of the nationality. How come a minor can pose a threat on lives of an armed BSF soldier? Or in broad daylight, what kind of threat that individual can put onto the armed BSF soldier? However, at the end, both sides agreed and to try the best from each other so that no crossings take place, whether deliberately or inadvertently.
এছাড়াও মাদক অস্ত্র ও চোরাচালান রোধ, কাঁটাতারের বেড়া, সীমান্ত নদীর তীর সংরক্ষণ সহ নানা বিষয়ে আলোচনা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় দুপক্ষ। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ অন্তত ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিলে সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধা পরিচয় দেয়া কিছু ব্যক্তি। আরও জানাচ্ছেন দাউদ হাসান। সকালে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে অতিথি হিসেবে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। সকাল ১১টার দিকে নানা স্লোগানে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেয়া আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অনুষ্ঠানস্থল ঘেরাও করে। অনুষ্ঠানে উপস্থিতিদের হেনস্থা করে তারা। ১ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখা হয় মঞ্চ ৭১-এ আসা অতিথিদের। আমরা তো এখানে ছিলামই না, আমরা ওইখান থেকে বাগান থেকে নিয়ে আসছি, আমরা কি এখানে ছিলাম ভাই? অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সবার আড়ালে করা হচ্ছিল ষড়যন্ত্র। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার হওয়া ব্যতীত কোনো নামেই আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায়। মিটিং করছিল, ওই খবর পেয়ে আমরা আসছি। এসে আপনারা দেখছেন যে এরা মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাব, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করব। বিকেলে লতিফ সিদ্দিকী সহ অন্যদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্যাথলিক স্কুলে এক বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে আত্মঘাতী হন। পুলিশ জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে মিনিয়াপোলিস শহরে অ্যানুন্সিয়েশন ক্যাথলিক স্কুল শুরুর ২ দিন পর এই ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গুলির ঘটনার পরপরই পুলিশ সহ মিনেসোটা ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ব্যুরো এবং স্টেট পেট্রোল সদস্যরা সেখানে পৌঁছায়। এবারে খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ জিতেই এশিয়া কাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে সংবাদ সম্মেলনে সিলেটে আজ কথা বলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করে আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, নেওয়া হয়েছে 24টি পরিকল্পনা। 15 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ। নভেম্বরের শেষে হবে চূড়ান্ত ভোটার তালিকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদলের 10 দফা ইশতেহার ঘোষণা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং সারা দেশের সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। সমস্যা সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন সরকারের। এ ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।